হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের গল্প সংসার পর্ব ৪, লেখিকা সুরায় ইসলাম শান্তি। স্যার ওখানে গাছের উপর বসে হাঁটু মুড়ে নিঃশব্দে কেঁদে ওঠে। আমি স্যারের দিকে তাকিয়ে বলি, আমাদের চিনতে খুব দেরি হয়ে গেছে স্যার। এখন আপনি অন্য কারো হবু স্বামী। আমাদের পুরনো আবেগ মাখানো সম্পর্কে এখন আর দাম নেই। আমার বাসায় ফিরতে হবে। রুদ্র স্যার আচমকা তার দু হাতে আমার হাত জাপটে ধরে, মনে হচ্ছে ছেড়ে দিলেই আমি উড়ে যাব। না শানু, এভাবে বলো না। দেখো, আমি আগের মতো ঠিক করে নেব। তোমাকে অনেক কষ্টে খুঁজে পেয়েছি আর হারাতে দেব না। আমি রুদ্র স্যারের বুকের মাঝে চোখ খিচে বন্ধ করে দু হাত মুঠোবন্দি করে আছে। স্যার খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমাকে কিছু বলতে না দেখে তার বাম হাত সামনে এনে আংটি দেখিয়ে বলল, হ্যাঁ, তোমার এইটাই তো সমস্যা। এই নাও, খুলে ফেললাম। আরও সমস্যা হলে আমরা পালিয়ে কোথাও দূরে চলে যাব। কারোর সামনে আসবো না, কারো মুখোমুখি হব না, আর না তো কাউকে কিছু জানতে দেব, না তো কারো জবাবদিহিতা দিতে হবে। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। চলো আমরা অনেক দূরে কোথাও পালিয়ে যাই। আমি ঘাড় ঘুরিয়ে আংটির দিকে তাকিয়ে কথাগুলো শুনছি। একটু দূরেই একটু দূরেই ঘাসের ভিতর থেকে রোদের আলো পড়ে আংটিটা চিকচিক করছে। আমি স্যারের কথায় জবাব না দিয়ে গাছ থেকে আংটিটা কুড়িয়ে নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলাম। আজ এই সুন্দর প্রকৃতিকেও বিষাদময় লাগছে। ইচ্ছে করছিল পিছনে ফিরে একবার দেখি স্যার কি করছে। ইচ্ছাটা চাপা দিয়ে দ্রুত গতিতে সামনের দিকে পা বাড়াই। এখনও হয়তো জল জল দেখে চোখে আমার যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। যে চোখের দিকে তাকালে আমি আর সামনে যেতে পারবো না। এখানে থেমে দৌড়ে তার কাছে ফিরে যেতে হবে। রাস্তায় হাঁটছি আর মনে মনে ভাবছি, আর একবার সুযোগ দেব নিজেকে সাজাতে। জীবনটা ছেলে খেলার না, নিজেকে নিজেরই সাজিয়ে নিতে হবে। আজ 2 দিন পর আবার রুদ্র স্যারের সামনে বসে আছি। আমার পাশের চেয়ারে গা ঘেঁষে বসে আছে রাকিব ভাই। টেবিলের উপর টুংটাং শব্দ। আমি আলমারির সেদিনের ঘাসের ভিতর থেকে কুড়িয়ে নেওয়া আংটিটা টেবিলে ফেলেছি, আবার তুলে একটু উপরে থেকে কাছের টেবিলের উপর ফেলছি। সব কিছু থমথমে নীরবতা। রুদ্র স্যার মুখে একগাল হাসি নিয়ে রেস্টুরেন্টের ভিতর আসলেও রাকিব ভাইকে আমার পাশে থেকে হাসি খুশি মুখটা ফ্যাকাশে হয়ে চুপসে যায়। নীরবতা ভেঙে রাকিব ভাই বলে উঠল, রুদ্র সাহেব, আপনাদের সম্পর্কে মেঘ আমাকে সব বলেছে। আসলে আমার বলতে একটু খারাপ লাগলেও বাস্তবতা তো অনেক ভিন্ন। আমরা অল্প বয়সে যেটা করি সেটা শুধুই কিছুদিনের আবেগ মাত্র। আবেগ কেটে গেলে আমরা দ্রুত সেখান থেকে পালাই। আরে, ওই রুদ্র সাহেব কি ভাবছেন? আমি কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আসলে আমি আর মেঘ 4 বছর ধরে রিলেশনে আছি। ভালো চাকরি করছি না বলে এখনও পরিবারকে জানাতে পারিনি। আপনার সম্পর্কে মেঘ আমাকে বলেই আমাকে কালই প্রথম বলল। আশা করি আপনি সব বুঝতে পেরেছেন। রুদ্র স্যার রাকিবের রাকিব ভাইয়ের কথার জবাব না দিয়ে আমার দিকে পলকহীনভাবে তাকিয়েছেন। আমি তার দিকে তাকাতে তার চোখে আমার চোখ পড়ে। সেই গভীর চোখ বলে দিচ্ছে, এসব মিথ্যা, আমি এসব বিশ্বাস করি না। প্লিজ শানু, তুমি একবার বলো এসব সত্যি না। আমি স্যারের চোখের দিক থেকে চোখ ফিরিয়ে টেবিলের দিকে তাকিয়ে তার সামনে আংটি রেখে ভাঙা গলায় বলি, এসব কিছু মিথ্যা না রুদ্র সাহেব। প্রথম জীবনে আবেগের বশে ভুলটা আপনি আঁকড়ে ধরে থাকবেন বুঝিনি। তবে এটা আমার ভুল না, আপনার ভুল। আপনার বুঝতে সমস্যা হয়েছিল, হঠাৎ করে কেউ এমনি চলে যায় না। সব কিছু থেকে ছাড়া পাওয়ার জন্য ছেড়ে চলে গেছিলাম। তবে সে পিছু ছুটতে ছুটতে আপনি এখানে। ক্ষমা করবেন আমাকে। এই নেন আংটি। আমার বোনকে কখনো এইসব ব্যাপারে জানতে দিবেন না। আমার আবেগগুলো মিথ্যে হলেও আপনার আবেগগুলো সত্যি, আর সেই আবেগ আজ আপনার কাছে অনুরোধ করে বলছি, কখনো আমার বোনকে কষ্ট দেবেন না। খুব সুখে রাখবেন যতটা আমাকে রাখতে চেয়েছেন। চোখের পাশে জলগুলো লুকাতে দ্রুত পায়ে রাকিব ভাইয়ের হাত ধরে সেখান থেকে বেরিয়ে আসলাম। রাস্তায় নামতেই হাউমাউ করে কেঁদে ওঠে, আমার সাথে কেন এসব হচ্ছে? সব ভালোবাসা পেয়েও কেন হারিয়ে ফেলি?
আর যে ভালোবাসা হারবে না বলে কথা দেয় তার থেকে পালিয়ে আসতে হয়। বুক ফেটে কান্না আসছে। আজ সারা জীবনের জন্য মাহমুদকে হারালাম। প্রতিদিন একটা আশা নিয়ে বেঁচে থাকতাম, হয়তো মাহমুদ একদিন আবার আমার জীবনে আসবে। কিন্তু আজ নিজের ইচ্ছায় সব কিছু হারালাম। হয়তোবা রুদ্র স্যার কখনো এর পিছনের গল্পটাও জানতে পারবে না। ভুল বুঝে আজীবন ঘৃণা করে যাবে। নিজের অজান্তে পাশে থাকা রাকিব ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। ভাইয়া আমাকে বারবার শান্ত হতে বলছে। আমি পাবলিক প্লেসে আছি মনে হতেই সাথে সাথে রাকিব ভাইকে ছেড়ে দূরে যায়। হঠাৎ চোখ যায় রুদ্র স্যারের গাড়ির দিকে। স্যার আমার দিকে এক দৃষ্টিতে ঘৃণার চোখে তাকিয়েছে। আমার চোখে চোখ পড়তেই স্যার তাড়াতাড়ি গাড়ি নিয়ে নিয়ে দিয়ে চলে যায়। ফ্ল্যাশব্যাক। সেদিন নদীর পাড় থেকে এসে সরাসরি বাবার রুমে চলে যায়। বাবার কাছে জীবনের শেষ আবদার হিসেবে আজ রুদ্র স্যারকে চাইব। কিন্তু বাবার রুমের সামনে যেতে দেখি বৃষ্টি। বাবার ফুপি বসে কথা বলছে। কিছুক্ষণ আগেই ফুপি আর বৃষ্টি গিয়ে বিয়ের সাজ কিনে নিয়ে এসেছে। বৃষ্টি বাবার সামনে বসে বিয়ের লেহেঙ্গা পরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে কেমন লাগবে বিয়ের দিন। বাবার গ্রামের প্রিয় জমি বিক্রি করার টাকা হাতে নিয়ে বসে আছে। এক বিন্দু আফসোস হচ্ছে না তার চোখে মুখে হাসির খুশির ঝলক। আরে মেঘমা, তুই আজ অফিসে তো তাড়াতাড়ি শেষ। এই দেখ, তোর জন্য একটা লেহেঙ্গা কিনেছি। বৃষ্টির বিয়ের দিন এটা পরলে তোকে পুতুলের মতো লাগবে মা। আমি কাঁপা কাঁপা গলায় নিচু স্বরে বাবার দিকে তাকিয়ে বলি, বাবা, এই বিয়ে যদি না হয় তাহলে কি হবে? যদি ও তো বড়লোক বাড়ির ছেলে আমার বোনকে বিয়ে না করে, যদি ওই ছেলে কারো হাত ধরে পালিয়ে। আমাকে আর কিছু বলতে না দিয়ে ফুপির রাগে আমার ঢোকালে দুইটা চর মেরে চিৎকার করে বলে উঠল, দেখলে দাদা, কি অলক্ষণে কথা তোমার বড় মেয়ের মুখে। অপয়া মেয়েদের মুখে এসব কথা এখন না জানি কি হয়। আমি কান্না ভেজা চোখে বাবার দিকে তাকাতেই বাবা বলল, মারে, এমন কথা মুখে আনিস না। আমার আব্বার স্বপ্নের জমিটা আজ বিক্রি করে মেয়ের বিয়ে দিচ্ছি। আল্লাহ না করুক এমন কিছু যদি হয়, আমি বাঁচবো না রে মা। বাবা মুখে আমি বাঁচবো না রে মা এই কথাটা কানে যেতে মনে হলো কে যেন বুকের ভিতর খামচে ধরল। দৌড়ে রাকিব ভাইয়ের রুমে গেলাম। এই বাসায় বাবা আর রাকিব ভাইকে মন খুলে ভরসা করতে পারে। রাকিব ভাইকে গিয়ে সব খুলে বললাম আর আমাকে এই বিষয়ে সাহায্য করতে বললাম। যদিও রাকিব ভাই প্রথমে রাজি ছিল না, কিন্তু আমার বারবার অনুরোধ তুলতে পারেনি। কেন জানি না বৃষ্টি সেদিন আমার কাছে এসে সন্ধ্যার চোখে বারবার অনুরোধ করছিল এমন কিছু যেন না হয়। পরে রাকিব ভাইয়ের কাছ থেকে জানতে পারি রুদ্র স্যার এঙ্গেজমেন্ট আগে বৃষ্টিকে তার প্রথম ভালোবাসার কথা বলেছে। সেদিন থেকে বৃষ্টি আমার উপর সন্দেহ করলেও এঙ্গেজমেন্টের দিন স্যারের ওইভাবে চলে যাওয়া দেখে একেবারে শিওর হয়ে যায় স্যারের প্রথম ভালোবাসা তার নিজের বড় বোনই। এই কথাগুলো আগে থেকেই ফুপি জানতো, তাই এঙ্গেজমেন্টের দিন রুমে আটকে রেখেছিল। যেদিন বৃষ্টি ফুপিকে এসব বলেছিল সেদিনই রাকিব ভাই সব শুনেছিল, কিন্তু কথার অর্থ সেদিন না বুঝলেও আজ বুঝতে পেরে আমাকে জানিয়েছে। আস্তে আস্তে বিয়ের দিন চলে আসে। বিয়ের আগের দিন বাবাকে পুরানো কলেজের কাজের বাহানা দিয়ে একটা বান্ধবীর বাসায় চলে আসি, এটা বলে যে বিয়ের ঠিক সময়ে বাসায় এসে পৌঁছাবো। কিন্তু অসুস্থ কথা বলে আর বিয়ের দিন বাসায় ফিরিনি। এই ব্যাপারে ফুপি অনেক হেল্প করেছে। ফুপিকে এটা বুঝিয়েছি আমার এখানে থাকলে বৃষ্টির যদি কিছু হয় তাই বিয়ের পর চলে আসবো। বাবাকে যেন আমাকে যেতে দিতে বলে। সেদিন নিজের উপর বড্ড ঘৃণা হচ্ছিল। এত মিথ্যা বলে আজ নিজের ভালোবাসা থেকে পালাতে হচ্ছে। তবে কি করব, আমি যে পরিস্থিতির শিকার। আজ চাইলেও আমি ছুটে চলে যেতে পারি না। আমার হাত পা যে বাঁধা। আজ আমি নিজের কথা ভাবলে সারা জীবনের জন্য ছাড়তে হবে বাবাকে। যে বাবা আমাদের জন্য সেই ছোট্ট বয়সে মা মরা যাওয়ার পর বিয়ে করি তার মেয়েদের ভেবে। সে বাবাকে কি করে এত কষ্ট দিব, কি করে তার বিশ্বাস ভাঙব। ওদের বিয়ের পর আমি রুদ্র স্যারের অফিসে কাজ ছেড়ে দিই। তার 6 মাসের মাথায় শুনি বৃষ্টি অসুস্থ, বাচ্চা হবে। সেদিন ফুপি খুশিতে যাকে পেয়েছে তাকে মিষ্টি খাইয়েছে। মনে মনে তাচ্ছিল্য হেসে ভেবেছিলাম এই ছিল তার ভালোবাসা। এত যদি ভালোবাসতো তাহলে এত তাড়াতাড়ি বৃষ্টির রূপে গলে যেত না। আবার নিজেকেই উল্টো প্রশ্ন করতাম, আমি বা আর কি ভালোবাসতাম? ভালোবাসলে কি তাকে ছেড়ে থাকা যায়? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন।